গল্প মুটুসি। লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ। পর্ব ২৯। হঠাৎ স্কুল থেকে একটা জরুরি তরফ এসেছে মৌয়ের কাছে। ফোনে বিস্তারিত কিছু জানানো হয়নি, কেবল বলেছে বাচ্চাদের মধ্যে কোনো এক ঝামেলা হয়েছে। খবরটা শোনা মাত্রই তার আর কালক্ষেপ না করে অফিস থেকে হতদন্ত হয়ে স্কুলের অভিমুখে ছুটে চলল সে। হেড টিচার্স রুমের একপাশে ক্লাস টিচারের কোলে চড়ে ঘাড়ে মাথা গুঁজে আছে বীর। মুখটা মলিন, অশ্রু চোখের পাতার সাথে শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে থম মেরে দাঁড়িয়ে আছে চড়ুই। মাথার জুটি দুটো আউল বাউল, মুখটা ভীষণ রকমের গোমরা আছে। আর টিচার ডেস্কের সামনে চেয়ারে বসা রাহুলের মা ছেলেকে আগলে নিয়ে বসে আছেন। ছেলেটার কপালের ডান দিকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। মৌ হতদন্ত হয়ে ঢুকলো অফিস রুমে। দরজা দিয়ে মাকে ঢুকতে দেখে ছোট্ট চড়ুইটা এক ছুটে এসে শক্ত করে মৌয়ের কোমর জড়িয়ে ধরল। মাম্মা। মৌ এক হাত দিয়ে চড়ুইয়ের পিঠে হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে মাম্মা? বীর কোথায়? ওদিকে বীরও মৌয়ের কণ্ঠে শুনে টিচারের কোল থেকে মলিন মুখটা তুলল। ভাঙ্গা গলায় ডেকে উঠল, মাম্মা। মৌ দ্রুত এগিয়ে গিয়ে ওনার কোল থেকে বীরকে নিজের কোলে তুলে নিল। বুকটার সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল কলিজার টুকরোটাকে। বাবা, কি হয়েছে? ব্যথা পেয়েছো কোথাও? মাম্মাকে দেখাও। চড়ুই পাখি লাহুল ব্যথা পেয়েছে, মলিন মুখেই বলল বীর। কোথায়? চড়ুই পাখি কোথায় ব্যথা পেয়েছে মাম্মা? দেখাও আমাকে। মুটুসিকে উতলা হতে দেখে হেড টিচার বললেন, ম্যাডাম, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার মেয়ে তেমন ব্যথা পায়নি, সে ব্যথা দিয়েছে। বসুন আপনি। মুটুসি একটা চেয়ারে বসে চড়ুইকে খুঁটিয়ে দেখতে লাগলো। এদিকে রাহুলের মা ভেতর ভেতর রাগে ফুঁসালেন। অগ্নিজোড়া চোখে তাকিয়ে আছেন মৌয়ের দিকে। সেইখানে শাড়ির কুচি ধরে হেলে দুলে আগমন ঘটল নীতির। পুরো অফিস রুমে একবার চিলের মতো চোখ বুলিয়ে নিয়ে সে দৃষ্টি স্থির করল মুটুসির উপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে আলগোছে ওর পাশে চেয়ারটাতে বসে পড়ল নীতি। মুখটা মৌয়ের কাছে নিয়ে ব্যাক্যতর্থে সুরে ফিসফিসিয়ে উঠল, কি ব্যাপার মিস মুটুসি? শুনলাম মেয়ের নাকি তার ক্লাসমেটের মাথা ফাটিয়ে দিয়েছে। তো অভিভাবকের তারিফ করতেই তো হয়, বল। ভালোই প্রশিক্ষণ দিচ্ছিস মেয়েকে, ফিডব্যাকও ভালো। নীতির এই খোঁচাতেও মুটুসির দৃষ্টিমূলক ভাবনান্তর হলো না। দাঁতে দাঁত চেপে নীরবে হজম করে নিল। মন দিল মেয়ের দিকে। মিস্টার শিকদার, আসুন। দরজায় বোরাককে প্রবেশ করতে দেখে হেড টিচার বলে উঠলেন। মৃদু কণ্ঠে বোরাক মিসকে সালাম জানিয়ে চড়ুইয়ের পাশে চেয়ারটাতে বসল। মুখে কোনো প্রশ্ন না করলেও দৃষ্টিতে গভীর প্রশ্ন তার। টের পেতেই চড়ুইয়ের পাপার কোমর জড়িয়ে ধরল। বোরাকও পরম মমতায় এক হাতে আগলিয়ে নিল মেয়েকে। বীরকে তখনও মৌয়ের বুকে মুখ লুকিয়ে চুপচাপ বসে থাকতে দেখে বোরাক আর তাকে নিয়ে কিছু বলল না। পরিবেশ স্থিত হয়ে আসতেই হেড টিচারের কথা শুরু করলেন, আপনাদের যে জন্য ডাকা। সেকেন্ড পিরিয়ডে বাচ্চাদের মধ্যে একটু ঝামেলা হয়। তাদের মাঝে অ্যাকচুয়ালি কিছু একটা হয়েছিল, তা কেউ জানি না। তবে শেষ পর্যায়ে চড়ুই রাহুলকে ধাক্কা দিয়ে কুলে ফেলে দিলেন। তবে শেষ পর্যায়ে চড়ুই রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পেছনে বেঞ্চ ছিল, ওটাতে রাহুলের কপাল কেটে যায়।
মিসের কথা শুনে মুটুসি ঘাড় ঘুরিয়ে অবাক চোখে মেয়ের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, চড়ুই পাখি, মিস কি বলেছেন এসব? তুমি তোমার বন্ধুকে ধাক্কা দিয়েছ? মায়ের মুখে এই কঠোর রূপ দেখে চড়ুই ভয়ে বোরাকের গায়ে আরেকটু সিটিয়ে গেল। ঝুঁটি দেখিয়ে ভয়াতক কণ্ঠে মার কাছে সাফাই গিয়ে বলল, মাম্মা, রাহুল আগে আমার চুল টেনে ধরেছিল, তাই আমি। চোরের কথা শেষ হতে না হতেই মায়ের পাশে বসে থাকা রাহুল চট করে দাঁড়িয়ে গেল। অদ্ভুত দাপট দেখিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল সে, মিথ্যে কথা মিস, তার আগেই চড়ুই আমাকে খামচি দিয়েছে। চড়ুই এবার রাহুলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ভুরু কুঁচকিয়ে বলে উঠল, কিন্তু তুমি আমার বীর বন্ধুকে তোতলা বলেছিলে কেন? তোমাকে তো মানা করেছিলাম পচা কথা না বলতে। আমি আমার মুখ দিয়ে বলেছি, আরও 100 বার বলবো, তুমি মানা করার কে? রাহুলের বেপরোয়া আচরণ দেখে হেড টিচার দারুণ বিরক্ত হলেন। খানিকটা চোখ রাঙিয়ে তিনি ধমকের সুরেই বললেন, রাহুল, চুপচাপ ভদ্রভাবে বসে বলছি। এদিকে রাহুলের মা এতক্ষণ ভেতরে ভেতরে খুব জমিয়ে রাগলেও এবার আর শান্ত থাকতে পারলেন না। হতদন্ত হয়ে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে ফুঁসে উঠলেন তিনি, বুঝে গেছি, ছেলেকে এই স্কুলে রাখা আর সম্ভব না। যেই স্কুলে ন্যায় বিচারের বদলে ধমকে দেওয়া হয়, সেই স্কুলে বাচ্চাদের কি শিক্ষা পাবে? আমি আজই টিসি নিয়ে বাচ্চাকে অন্য স্কুলে ট্রান্সফার করিয়ে নেব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখে হেড টিচার কিছুটা নমনীয় গলায় বললেন, ম্যাডাম, আপনি একটু মাথা ঠান্ডা করুন। আমরা তো পুরো বিষয়টা বিশদভাবে আলোচনা করে দেখছি। কিসের আলোচনা? এখানে স্পষ্ট, ওই মেয়েটা আমার ছেলেকে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে, অথচ আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। এখানে কি তামাশা দেখার জন্য বসে আছি? বোরাক এতক্ষণ বেশ চুপচাপ থেকে পুরো পরিস্থিতিটা লক্ষ্য করছিল, তবে এই পর্যায়ে ওনার অগ্রসী আচরণ দেখে মুখ খুলল সে। বোঝানোর মতো করে শান্ত স্বরেই বলল, আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন মিস। এখানে ওরা দুইজনই বাচ্চা, আর বাচ্চাদের ক্ষেত্রে স্টেপ নেওয়ার কোনো ব্যাপার আসবে না। আমরা জোর তাদের বুঝিয়ে বলতে পারি, যেন পরবর্তীতে তারা উভয়ই এমন কোনো আচরণ না করে। বোরাকের কথা শেষ হতে না হতেই রাহুলের মা আবারও ব্যস্ত হয়ে উঠলেন, কি বোঝাবেন আপনি ভাইয়া? অলরেডি তো আমরা ছেলেকে আঘাত দিয়ে ফেলেছি, নিজ চোখেই তো তা দেখেছেন, কিভাবে মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমার কি আদরের বাচ্চা স্কুলে পাঠায় মার খাওয়ার জন্য? ইসরে পাকা একটা মেয়ে, এইটুকুন বয়সে মারামারিতে একদম ওস্তাদ। না জানি বড় হলে আরও কি করবে। মেয়ের নামে এমন কটূক্তি শুনে এবার সত্যিই মুটুসির ধৈর্যের বাঁধ ভাঙল। রাগ মাথায় চড়ে বসল যেন, আর নিজেকে ধরে রাখতে পারল না সে। কিছুটা ঝাঁজ নিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, ও হ্যালো, কোথাকার কথা কোথায় গড়াচ্ছেন আপনি? আমার মেয়েকে জাস্টিফাই করার আগে একটু নিজের সন্তানের আচার আচরণের দিকে নজর দিন। সহপাঠীর দুর্বলতার ব্যঙ্গ করে কথা বলা নিশ্চয়ই আপনার আদর্শের মধ্যে পড়ে না। এই শিক্ষা দেননি সন্তানকে, অতএব। মুটুসি রেগে মেগে আরও কিছু বলতেই যাবে, তখনই বীরকে আগলিয়ে রাখা হাতের উপর আরেকটি শক্ত হাতের উষ্ণতা টের পেল সে। থমকে গেল মৌ, পেটের কথা চেপে অবাক হয়ে তাকালো সেদিকে। বোরাক আলতো করে মৌয়ের হাতের উপর নিজের হাত রেখে ইশারায় আস্থা দিল, আস্তে করে বলুন, শান্ত হন মৌ, আমি দেখছি। মৌ আস্তে করে চোখ নামিয়ে নিয়ে বোরাকের ভরসায় সম্পূর্ণভাবে চুপ হয়ে গেল। নীতি একপাশে দাঁড়িয়ে নীরব দর্শকের ন্যায় তীক্ষ্ণ চোখে সবটা দেখিয়ে যাচ্ছে কেবল। এদিকে মৌয়ের প্রতিবাদমূলক কথা শুনে আরও চটে গেলেন ভদ্রমহিলা।
হেড টিচারের উদ্দেশ্যে কটকট করে বলে দিলেন, মিস, আপনি সুষ্ঠুভাবে বিচার করবেন, না হয় আমাদের টিসি আমাদের দিয়ে দিবেন এক্ষুনি। চোরের মায়ের বড় গলা শোনার সময় নেই আমাদের। হেড টিচার অসহায় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ম্যাডাম, একটু মাথা ঠান্ডা করুন, বোঝার চেষ্টা করুন। এখানে সবাই ছোট বাচ্চা। বাচ্চাদের মধ্যকার এমন ছোটোখাটো ঝামেলা কি বিচার করব আমরা, বলুন? বোরাক এবারও একটু ঘুরে বসে মহিলাটির মুখোমুখি হলো। শান্ত সংগীত কণ্ঠে বলল, দেখুন মিস, আমাদের বাচ্চা একটা ভুল করেছে, আমরা কেউ তা অস্বীকার করছি না। তবে এই ঘটনার ক্ষেত্রে আপনার সন্তানও কিন্তু সম্পূর্ণ নির্ভুল নয়। সেও তার সহপাঠীকে নিয়ে কটূক্তি করেছে। তারা কেউই কোনো অপরাধ করেনি যে এখানে সালিশ বিচার বা শাস্তির প্রসঙ্গ টেনে আনতে হবে। ভুল আর অপরাধ এই দুটোর মধ্যেই বেসিক কিছু পার্থক্য রয়েছে, যা একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার অন্তত বোঝা উচিত। বাচ্চারা তো মাঠে খেলতে গেলেও এর চেয়েও অনেক বেশি ব্যথা পায়, তাই না? এটা তো নিকচ্ছয়ই ছোট বাচ্চাদের একটা দুর্বৃত্তি। এর জন্য এত বড় কাণ্ড করে স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কি যৌক্তিক? আপনিই বলুন। ভদ্রমহিলাকে বোঝানোর লক্ষ্যে বেশ কাঠখড় পোড়ানো হলো, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হলো না। ঘুরে ফিরে তিনি নিজেই সেই একঘুরে যুক্তিতেই আটকে রইলেন। ওনার একটাই দাবি, বিচার চাই, না হলে তিনি এক্ষুনি ছেলেকে নিয়ে এই স্কুল থেকে চলে যাবেন। এমন একটি সুনামধন্য স্কুলের সুনামের জন্য বিষয়টা মোটেও স্বস্তিদায়ক নয়। এছাড়াও উনি যেভাবে ঘটনা বর্ণনা করছেন তা বাহিরের লোকদের সামনে করলে স্কুলের রেপুটেশন নষ্ট হবে। অবশেষে রাহুলের বাবা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। সব শুনে একজন স্বাভাবিক সচেতন অভিভাবকের মতোই বিষয়টা একদম নর্মালি নিলেন। জানালেন, ছেলেকে বুঝিয়ে বলবেন, পরবর্তীতে কোনো সহপাঠীর কোনো দুর্বলতা নিয়ে যেন কথা না বলে। এছাড়াও স্ত্রীর এমন অপরিরুদ্ধ আচরণের জন্য ভদ্রমহিলাও ক্ষমা চাইলেন। মুটুসির মেজাজ চটে গিয়েছে, আর তার চোখ মুখ দেখেই গভীর স্পষ্ট বোঝা যাচ্ছে বোরাকে নিষেধ করার পর অফিস রুম থেকে এই পর্যন্ত সে একটাও কথাও মুখ দিয়ে উচ্চারণ করেনি। স্কুল ভবন থেকে বেরিয়ে মাঠের দিকে আসছিল তারা। এ পর্যায়ে হুট করেই মুটুসি থামকিয়ে দাঁড়ালো। চড়ুইকে নিয়ে পাশাপাশি হাঁটতে থাকা বোরাক ওকে থামাতে দেখে নিজেও হাতটা থামালো। ঘাড় গড়িয়ে জিজ্ঞেস করলো, কি হলো মৌ? মুটুসি ধীষ্ণতা দিয়ে বোরাকের দিকে তাকিয়ে বলল, মিস্টার বোরাক, আমি চড়ুইকে শাপলা শেখার ট্রান্সফার করাতে চাই। বীরকে করাবেন আপনি? বোরাক কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ? সব তো মিটমাটি হয়ে গেল। কিচ্ছু মিটমাট হয়নি। মেয়েকে চিনি আমি। দেখা যাবে জেদের বসে আবার বাচ্চাটাকে কিছু করে বসবে। চোরের ওপর দোষ আর আপনি অপরাধ করলে মৌ, অথচ তার বয় রাহুলকে নিয়েই। বোরাকও একটু সময় নিয়ে বিষয়টা ভেবে দেখল। রাহুল ছেলেটা ছোট্ট হলেও ওর আচার আচরণ বেশ উগ্র, আক্রমণাত্মক। ভবিষ্যতে যে সে আবার বীরের দুর্বলতা নিয়ে বঙ্গ করবে না তা তো আর কোনো নিশ্চয়তা নেই। এমন বাচ্চার সঙ্গে ওদের এক ক্লাসে রেখে মনে মনে সত্যি স্বস্তি পাওয়া যাবে না। বোরাক ভেবে খুব সাংবিধানিকভাবেই বলল, আচ্ছা, তাহলে বীর আর চড়ুইকে নিয়ে বাসায় চলে যান আপনি। আমি ওদের শাখা ট্রান্সফারের ব্যাপারে টিচারের সঙ্গে কথা বলছি। আর অফিসে যাওয়ার দরকার নেই আপনার আজকে, আমি ফোন করে বলে দেব। সাফওয়ান বীরের জামাকাপড়গুলো পৌঁছে দিয়ে আসবে। একেবারে অফিস থেকে ফেরার সময় আমি ওকে নিয়ে আসব। ইস, কি অধিকারবোধ মিশ্রিত নির্দেশ! রাগের মাঝে মৌয়ের মনে কেমন একটা পুলকিত হওয়ার বয়ে গেল যেন।
বোরাকের এমন সংবেদনশীলভাবে আদেশ করা দেখে চোখ মুখ কঠিনত্বের রেশ উঠে রমণীর ঠোঁটের কোণে ফুটে উঠল হালকা লাজুক মিশ্রিত মিষ্টি হাসি। চড়ুই আর বীরকে মোয়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিয়ে বোরাক তাদের শাখা পরিবর্তনের জন্য ক্লাস টিচারের সঙ্গে কথা বলল। সব কনফার্ম করে চলে আসার সময় পরিচিত একটা ডাক কানে এলো। বোরাক। বোরাক দাঁড়িয়ে ঘুরে তাকালো। নীতিকে দেখে মৃদু হেসে বলল, নীতি, কি খবর? তখন তো কথা বলার বিশেষ কোনো সুযোগই হলো না। সমস্যা নেই, বলো, তোমার কি অবস্থা? চলছে, আলহামদুলিল্লাহ। তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল বোরাক। একটু সময় হবে এখন? হ্যাঁ, বলতে পারো, একটু ভেবে বলল বোরাক। কোথাও বসতে হবে নাকি এভাবেই ঠিক আছে? কোথাও বসলে ভালো হয়। ক্যান্টিনে বসা যাক। আচ্ছা, চলো। স্কুলের নিরিবিলি ক্যান্টিনে এসে দ্রুত চেয়ারে মুখোমুখি বসল ওরা। কফি অর্ডার দেওয়া হলো। সামান্য বিরতি নিয়ে নীতি একটু গলা ঝেড়ে শুরু করলো। বোরাক, তোমাকে একটু গভীরভাবে একটা কথা বলতে যাচ্ছি। জানি না তুমি এটাকে কিভাবে নেবে। এত ইতস্তত করছো কেন? বলে ফেলো, শুনি। আসলে বীরের ক্লাসমেট চোরের মা, মটুসি। সে আমার আপন কাজিন হয়। তাই নাকি? ভালোই তো। পৃথিবীটা আসলেই ছোট, বলেই বোরাক হালকা হাসল। কি চমৎকার সেই হাসি! নীতি কিছুক্ষণ একদৃষ্টিতেই ওই হাসির দেখে কিছুটা মলিন মুখে বলল, সত্যি বলতে কি বোরাক, নিজের কাজিনের সম্পর্কে এমন একটা তীক্ষ্ণ শক্ত বলতে আমার নিজেরই ভীষণ লজ্জা লাগছে, কিন্তু কিছু করারও নেই, না বলেও পারছি না। বোরাক ভুরু কুঁচকিয়ে সামান্য কৌতূহলী কণ্ঠে বলল, কিসের সত্য নীতি? নীতি গভীর একটা মেকি দীর্ঘশ্বাস ফেলল। তারপরে বলতে শুরু করলো, অ্যাকচুয়ালি শি ইজ এ অর টাইপ অফ চিট গার্ল। ওর চরিত্র নিয়ে বলার মতো অনেক ইতিহাস আছে। আগের সংসার ভাঙার পেছনে এই একই কারণ ছিল। ওর আগের স্বামী ভাইয়াটা ভীষণ ভালো ছিল, সহজ সরল একটা লোক ছিল, কিন্তু মটুসির পরকীয়ার কারণে সেই সুন্দর সংসারটা টিকল না। পরে তো তার সেই প্রেমিকও আর বিয়ে করল না। সব নেওয়া শেষে ছেড়ে ছুড়ে পালিয়ে গেছে বিদেশে। এরপরেও আরও কত যে কণ্ঠস্বর কাহিনী আছে ওর। ডিটেলসে এখন সব বলতে গেলে দুপুর গড়িয়ে যাবে। দেখতে শুনতে তো সিমসাম ভালোই, তার সাধারণ ছেলেরা ওর মায়াজালে খুব সহজেই কাবু হয়ে যায়। এক নাগাড়ে সব বলে থামল নীতি। বোরাক নির্বিকার চিত্রে বসে আছে, মন দিয়ে নীতির কথা সব শুনল। টেবিলের উপর রাখা হাতটায় আঙ্গুলগুলো কাঠের উপর আলতো করে ড্রাম বাজানোর মতো টোকা দিয়ে কেবল বলল, ওফ, আমার তো এত কিছু জানাই ছিল না নীতি। নীতি যেন এতে কথা বলার আরও একটু সুযোগ পেয়ে গেল। বোরাকের দিকে আরও একটু ঝুঁকিয়ে এসে বোঝানোর সুরে বলল, দেখো, আমার কথাগুলো হয়তো তোমার কাছে একটু বেশি মনে হতে পারে বা খারাপও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই বলছি, গত কিছুদিন ধরেই দেখছি তোমাদের ঘোরাঘুরি আর একসঙ্গে চলাফেরা। তুমি হয়তো একদম সরল মনেই ওর বাচ্চাটাকে নিজের মতো করে আগলিয়ে রাখছো, ভালোবাসছো, কিন্তু মানুষের মনের ভেতরে কি চলছে তা তো আর ওপর থেকে বোঝা মুশকিল। তাই বন্ধু হিসেবে তোমাকে জাস্ট একটু সতর্ক করে দিতে চাচ্ছিলাম, যাতে পরে পস্তাতে না হয়। বোরাক দাঁড়িয়ে পকেটের 2 হাত গুজে দিল, মৃদু স্বরে বলল, আচ্ছা নীতি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসল বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য। কৃতজ্ঞ রইলাম। আসি তবে। বোরাককে উঠতে দেখে বিচলিত হলো নীতি। সে কি, কফি তো খেলে না এখনো পর্যন্ত? কফি তো এলো না এখনো পর্যন্ত। অ্যাটলিস্ট কফিটা খেয়ে নাও। নসিবে থাকলে কোনো একদিন থাকো বাই। বলেই বোরাক
আর এক মুহূর্ত দাঁড়ালো না। পিছু ফিরে চুলে হালকা হাত বুলিয়ে ব্লাড পাস করতে করতে ক্যান্টিনের দরজার দিকে লম্বা পায়ে হেঁটে বেরিয়ে গেল। এদিকে নীতি গালে হাত দিয়ে বিবর হয়ে বোরাকের প্রস্থান দেখল। নীতির বলা মটুসির বিরুদ্ধের অপবাদগুলো বোরাকের বিশ্বাসকে কতটুকু প্রভাবিত করতে পেরেছে। এক ফোঁটাও না, শূন্য। ওর ৩১ বছরের দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় লেভেল এতটাও নিচে নামেনি। গত ১-১.৫ মাস ধরে একটি মেয়ের সঙ্গে ওঠা বসা করে তাকে চিনতে সে এতটা ভুল করবে। তবে এমন না যে রমণীকে নিয়ে তার মনে কোনো রূপ খটকা নেই, বরং বহুত আছে। সে খুব ভালো করেই জানে সে যাকে দেখেছে এবং যার সঙ্গে আগামী জীবনের পথ চলা সিদ্ধান্ত নিতে চলেছে সেই রমণীর রহস্য মোড়ানো। তবে সেই রহস্যের পর্দা ভেদ করবার সময় এসেছে, আর দেরি নয়। স্বপ্ন বাস্তবায়নের পথিক হিসেবে এটিও তার কর্তব্য। দুপুরের দিকে সাফওয়ান এসে বীরের জামা কাপড় ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে গেল। সঙ্গে এসেছে টাইটানো। মূলত চড়ুই আর বীর পই পই করে বলে দিয়েছে তাকেও যেন সঙ্গে করে নিয়ে আসা হয়। ভীষণ রকমের বন্ধুত্ব জমে আছে কিনা তাদের মাঝে। এখন এই তিনজন মিলে সারা বাড়ি হইচই করে ছুটে বেড়াচ্ছে। আর তাদের এই দুরন্ত চল দেখে খুশিতে টইটম্বুর হয়ে উঠেছেন শয্যাশায়ী সামেদ আলী। প্যারালাইসিস হয়ে যাওয়া ঠোঁট দুটো বাঁকিয়ে হেসে কুটি কুটি হচ্ছেন তিনি। অচল বাঁকা হাত দুটো নবজাতক শিশুর মতো সামান্য নাড়িয়ে ওদের খুশির সঙ্গে তাল দিচ্ছেন যেন। আজকে সামেদ আলীকে ঘরের বাহিরে বের করে খোলা বারান্দায় চৌকিতে শোয়ানো হয়েছে। সপ্তাহে ২-৩ দিন যেদিন ওনাকে গোসল করানো হয় সেদিন বাহিরের খোলামেলা বারান্দায় এনে শুইয়ে দেওয়া হয়। বাকি দিনগুলোতে অবশ্যই জানালার পাশেই বিছানায় হয় তার সর্বাপেক্ষা ঠাঁই। মটুসি প্লেটে করে ভাত তরকারি নিয়ে সামেদ আলীর চৌকির পাশে টুলের উপর বসল। চুলের গোড়া দিয়ে এখনো টুপটাপ পানি ঝরছে মেয়েটার। প্লেটটা এক হাতে ধরে ঝুঁকে গিয়ে বাবার কপালে আলতো করে একটা চুমু দিয়ে ডেকে উঠল, আব্বা, আব্বা ভাত খাবে না? গোসলের পর ঝরঝরে শরীরে ভদ্রলোকের চোখ দুটো একটু লেগে আসছিল। মেয়ের চেনা কণ্ঠস্বর কানে যেতেই সে ত্রন্দে ছুটে গেল। চোখ মেলে প্রথমে এদিক ওদিক চোখ ঘুরিয়ে ঘরের চারপাশটা দেখে নিলেন তিনি। তারপর হাত নেড়ে অস্পষ্ট স্বরে ইশারা করে জিজ্ঞেস করতে চাইলেন, পাখি দুইটা কই আম্মাজান? মটুসি মৃদু স্বরে ভাত মাখাতে মাখাতে বললেন, আম্মা ওদের একটু বাহিরের দিকে হাঁটতে নিয়ে গেছে, এক্ষুনি চলে আসবে, তুমি খাও। সামেদ আলী মেয়ের হাত থেকে প্রথম গ্লাস মুখে নিয়ে চোখ ও হাতের ইশারায় বোঝাতে চাইছেন বিকেলে মৌ যেন ওদের ওই বাগানে বা খোলা মাঠের দিকে একটু ঘুরতে নিয়ে যায়। সারাক্ষণ বাড়িতে থাকলে মন অসুস্থ হয়ে যাবে। মটুসি মৃদু হেসে বলল, যাবো বাবা যাবো, বিকেলে তোমার পাখি দুটাকে নিয়ে ঘুরতে বের হব। ভদ্রলোক মুখে ভাতটুকু কোনো মতে গলকরণ করে নিয়ে কষ্টসুষ্ট একটা শব্দ উচ্চারণ বললেন, সুখ সুখ পাখি। বাবার ভাঙ্গা বলির অর্থ বুঝে মটুসি ফিক করে হেসে দিল, সুখ পাখি, আচ্ছা, আমার আব্বাজানের বাড়ির আঙ্গিনা দুইটা সুখ পাখির আগমন ঘটেছে, তাই তো? সামেদ আলী মানুষটা এমনি রসিক ধরনের, ঘুরে বেড়ানো, বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় কাটানোর এসব তার খুবই পছন্দের। আগে একটু সময় পেলেই সন্তানদের হাত ধরে গোটা শহর ঘুরে বেড়াতেন। বর্তমানে এই শারীরিক অক্ষমতায় পড়তে না হলেই তিনি যে নাতি নাতনিদেরও একইভাবে শহর দেখাতেন, তাদের দ্বিধা নেই কোনো। চুপচাপ খাওয়ানোর এক পর্যায়ে মটুসি আলতো স্বরে জিজ্ঞেস করল, আব্বা ঘুরতে যাবা? ভদ্রলোকের মুখে তার আলাদা কিছু বললেন না, তবে তার বার্ধক্য ঘেরা ক্লান্ত চোখ দুটো চাহনি আর পলকহীন দৃষ্টি স্পষ্ট ফুটে উঠল দুটো ডানায় ব্যাকুল আকুতি।
পক্ষগাস্ত শরীরের এই চার দেওয়ালের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাহিরের খোলা আকাশ আর বাতাসে ডানা মেলে ওড়ার দিব্য এক বাসনা তার মনের গভীরে। গোপনে এক দীর্ঘশ্বাস ফেলল মৌ, তবে ঠোঁটের কোণে মৃত একটা হাসি বজায় রেখেই বলল, আচ্ছা, এই শুক্রবারে নানির বাড়ি নিয়ে যাব তোমায়। আম্মাকেও রেখে আসবো। 2 দিন থেকো সেখানে, শ্বশুরবাড়ির আদর খেয়ে এসো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন।